বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবো বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিত কর্মসংস্থান নিয়ে, বেকারত্ব নিয়ে। তার আগে আমরা একটা ঐতিহাসিক জিনিস দেখে আসতে চাই। সেটা হলো, বিষয়টা সবাই প্রায় জানে, নবাব সিরাজউদ্দৌলার পলাশির সেই ঘটনা। উদাহরণটা টানতে হচ্ছে এই কারণে যে বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান অবস্থার সাথে সেই আমলের দু একটা ঘটনা, বেদনাদায়ক ঘটনার খুব মিল দেখা যাচ্ছে। এই কারণে সেই উদাহরণটা টানতে হয়। কি মিল সবাই জানেন, তারপর একটু বলতেছি। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল, নামটা সবাই জানেন, বারবার আমার মুখে সেটা না শোনাটাই ভালো। উক্ত সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছিল নবাবের সাথে। পলাশির প্রান্তরে নবাবের সৈন্যদের সাথে যখন ইংরেজ সৈন্যদের যুদ্ধ চলতেছে, তখন নবাবের যে সেনাপতি, সে বিশ্বাসঘাতকতা করল। চৌকস সেনাদলকে, নবাবের চৌকস সেনাদলকে থামিয়ে রাখলো তারই বিশ্বাসঘাতক সেনাপতি। নামটা আমার মুখে এতবার না শোনাই ভালো। তো উক্ত বিশ্বাসঘাতক সেনাপতি চৌকস সেনাদলকে থামিয়ে রাখলো, আর বিদেশি ইংরেজ সৈন্যরা এগিয়ে এলো, যার ফলে তুলনামূলকভাবে শক্তি সামর্থ্য বেশি থাকা সত্ত্বেও নবাবের সৈন্যরা নিষ্ক্রিয় করে রাখার কারণে হার মেনে গেল, অর্থাৎ তাদেরকে হারানো হলো, ইংরেজদেরকে জিতিয়ে দেওয়া হলো। কেন? বিশ্বাসঘাতক সেনাপতি, সেই নবাবের সেনাপতি ইংরেজদের সাথে গোপনে ষড়যন্ত্র করে এই অপকর্মটি করেছিল। ফলাফল কি হলো? নবাব শোচনীয়ভাবে পলাশির প্রান্তরে যুদ্ধে পরাজিত হলেন। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি সেই নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন। করুণ পরিণতি তার নেমে আসলো, আর এই সব অঞ্চলের স্বাধীনতার সূর্য ডুবে গেল কয়েকশো বৎসরের জন্য। একজন মাত্র বিশ্বাসঘাতক সেনাপতির কারণে, তার বিশ্বাসঘাতকতার কারণে চৌকস সেনাদলকে সে বসিয়ে রাখলো। যাদের যুদ্ধ করার কথা, যুদ্ধ করে তারা দেশটাকে রক্ষা করবে, বহিঃশত্রুর হাত থেকে দেশমাতৃকাকে রক্ষা করে তার স্বাধীনতা বজায় রাখবে, অথচ সেই সেনাদলকে বসিয়ে রাখা হলো। যাই হোক, বর্তমানে কি আছে, এই যে দেশে লক্ষ লক্ষ লোক শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে আছে, এরা সবাই তরুণ। এই তরুণদের কর্মক্ষম থাকার কথা, কোনো কাজে নিয়োজিত থাকার কথা। তাদের কাজে নিয়োজিত থেকে দেশের জন্য ভূমিকা রাখার কথা, পরিবারের জন্য ভূমিকা রাখার কথা, নিজের জন্য ভূমিকা রাখার কথা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। অথচ সেই তরুণদেরকে, শিক্ষিতদেরকে, মেধাবীদেরকে
বসিয়ে রাখা হয়েছে, কর্ম নাই। লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ তরুণ শিক্ষিত মানুষ, তাদেরকে আজকে বেকার বানিয়ে বসিয়ে রাখা হয়েছে। তো কর্মসংস্থানের দায়িত্বটা তো যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, যেসব শাসকেরা এর দায়িত্বে থাকেন, তাদের, তারা তো সেটা করছেন না। তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত। নট অনলি আজকে, আজকে বলতে যে আমি এই মুহূর্তের কথাই বলছি বিষয়টা তা না, গত 53 বছর ধরেই অবস্থা মোটামুটি প্রায় এরকম। মানুষ যখন ছোট থাকে, শিশু থাকে, তখন তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়, গার্ডিয়ানের উপর নির্ভরশীল হতে হয়। কেননা সে তখন উপার্জনের, পরিশ্রমের উপযোগ্যতা অর্জন করে না, যার ফলে তাকে ওই সময় অন্যের উপর নির্ভরশীল করতে হয়। এই বাচ্চা ছেলেটাকে অনেক কষ্টে লালন পালন করে, রাষ্ট্র তার পিছনে বিনিয়োগ করে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তাকে পড়ানো হয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত শিক্ষক আছেন, তাদের যে খরচাবলী সেগুলা রাষ্ট্র বহন করে। অনেক সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও কিছু অংশগ্রহণ করে থাকেন। এভাবে তিলে তিলে একজন সন্তানকে বড় করা হয়, যোগ্য করে তোলা হয়। সেই সন্তান যখন এক সময় বৃদ্ধ বয়সে উপনীত হন, তখনও কিন্তু তার সেই কর্মক্ষমতা আর থাকে না। তো তার কাজের জন্য মোক্ষম সময়টা হলো লেখাপড়া শেষ করে তরুণ বয়সে সে কর্মে প্রবেশ করবে। ওই সময়টাই হলো তার জন্য মোক্ষম সময়। রাষ্ট্রকে কিছু দিবে, পরিবারকে কিছু দিবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, এটি হলো তার জন্য উপযুক্ত সময়। অথচ সেই সময়টাতেই তাকে বসিয়ে রাখা হলো। দেশ মাতৃকার জন্য সে লড়বে, বিশ্বকে পরিবর্তন করতে চাবে, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হচ্ছে না, তাকে বসিয়ে রাখা হচ্ছে। তো এই যে যে বসিয়ে রাখা, এই ক্ষতি তো দেশের, এই ক্ষতি তো ও ওই শিক্ষার্থীর পরিবারের। কেননা যে পরিবার তাকে তিলে তিলে এত পর্যন্ত বড় করেছে, সেই পরিবার তো এখন এই যুবকের কাছ থেকে, এই তরুণীর কাছ থেকে কিছু আশা করতেই পারে। তো তাদের জন্য তো কর্মসংস্থান করতে হবে, এই দায়িত্বটা তো রাষ্ট্রের। যারা শাসন কার্য পরিচালনা করেন সেই সকল শাসকদের, যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের, তারা তো সেটা যথাযথভাবে করছেন না। দেশে আজ লাখ লাখ লোক বেকার। তাহলে এই শাসন ব্যবস্থা কেমন শাসন ব্যবস্থা? এই যে 24 জুলাই আগস্টের আন্দোলন, সেটা সূত্রপাত হয়েছিল কিন্তু একটু কর্মসংস্থান, চাকুরিকে কেন্দ্র করে। কিছু লোক, তারা কোটার বিনিময়ে চাকরি পেয়ে যাচ্ছিল, মেধাবীরা বঞ্চিত হচ্ছিল। এমনিতেই চাকরির বাজার, কর্মসংস্থানের বাজার একেবারেই মন্দা, তার ভিতর এগুলা যখন হাতছাড়া হচ্ছিল, তখন সাধারণ ছাত্ররা, মেধাবীরা সবাই মিলে আন্দোলন করলো। সেই আন্দোলন করতে করতে সেটা একটা অবস্থায় রূপ নিল, শাসকের চূড়ান্ত পরাজয় নেমে আসলো, পদত্যাগ করতে বাধ্য হলো। এটারও শুরুটা হয়েছিল কিন্তু কর্মসংস্থান, চাকুরি, এইসব ক্ষেত্রে যে বৈষম্যতা, তাকে কেন্দ্র করে। এখন কোটা হয়তো ওইভাবে থাকবে না, একদম কাউকে বিশেষ বিবেচনায়, হ্যাঁ, একটা উল্লেখযোগ্য অংশকে চাকরিগুলা দিয়ে দেওয়া, এরকম হয়তো থাকবে না। সেই জিনিসগুলা হয়তো মেধাবীরা পাবে, কিন্তু এর বাহিরেও আরো তো মেধাবীরা রয়ে যাচ্ছে, তো তাদের তো কর্ম নাই।
কি করবে? এখন এইভাবে যে তাদেরকে বসিয়ে রাখা, এটা কি তাহলে সেই মীর জাফরের ঘটনা, সেই বিশ্বাসঘাতকের ঘটনা মনে করিয়ে দেয় না আমাদেরকে? সেই নবাবের বিশ্বাসঘাতক সেনাপতি যখন তার সৈন্যবাহিনীকে, চৌকস কর্মঠ সৈন্যবাহিনীকে বসিয়ে রেখে একটি দেশকে পরাজিত হতে বাধ্য করলো, তাহলে কি আমরাও সেদিকে যাচ্ছি? একটা তরুণ সময় তারুণ্যকে কাজে লাগিয়ে যখন তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই সময় তাকে বসিয়ে দেওয়া হলো। এটা কিসের আলামত? কিসের ছায়া আমরা এটা দেখতে পাচ্ছি? তাহলে কি এটা মনে আসে না, প্রশ্ন কি জাগে না, যে সেই ঐতিহাসিক নবাবের বিশ্বাসঘাতক যে সেনাপতি ছিল, তারই ছায়াটা কি বর্তমান সমাজের শাসকের উপর ভর করেছে? এই প্রশ্নটা কি মনে জাগে না? এটা ভেবে দেখার সময় এসেছে। তো যে তরুণ বা তরুণী পরিবার থেকে এত অর্থ করে নিয়ে এই পর্যন্ত এসে পৌঁছাইলো, তাকে বেকার বানিয়ে রাখা হলো। সে যখন বয়স্ক হয়ে যাবে তখনও কাজ করতে পারবে না। তো যারা তার পিছে এতদিন বিনিয়োগ করেছে, রাষ্ট্র বিনিয়োগ করেছে, তাদেরকে এই তরুণ তরুণী কি দিতে পারছে? নিজেরাই চলতে পারে না, তো রাষ্ট্রকে এবং অন্যদেরকে কি দিবে? এই অবস্থার অবসান হওয়া উচিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।